মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রুহুল আমিন, আমি কাজ করি দৈনিক ভোরের কাগজে। মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ আগামী জুনে ৭৫ বছর উদযাপন করতে যাচ্ছে। মাননীয় সাধারণ সম্পাদক ব্রিফিংয়ে বলেছেন যে বিস্তারিত কর্মসূচি আপনারা নেবেন, সেই হিসাবে যে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে সেই প্রতিষ্ঠাবার্ষিকী অর্থাৎ প্লাটিনাম জয়ন্তীতে আমন্ত্রণ জানানো হবে কিনা, বা আওয়ামী লীগ কীভাবে এটি উদযাপন করবে, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় একটি জোট রয়েছে। জাতীয় নির্বাচনের পর সেই জোটের বৈঠক এখন পর্যন্ত হয়নি। জোটের নেতারা কেউ কেউ বলতে শুরু করেছেন যে 14 দল আদৌ আছে কিনা বা 14 দলের প্রয়োজন আছে কিনা তারা জানে না। এ বিষয়ে আসলে আপনি কি বলবেন, যে 14 দলীয় জোট থাকবে কি থাকবে না? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমরা আমাদের 75 বছর উদযাপন করব খুব ব্যাপকভাবে, সেখানে আমরা আলোচনা করছি এবং আমরা তখন বিশ্ব পরিস্থিতিটা বিবেচনা করেই আমরা দেখব যে কোন কোন দেশকে আমরা দাওয়াত দিতে পারি বা কারা আসতে পারে, সেদিকে সেটাও আমাদের আলোচনা আছে। আমরা সেই বিষয়েও প্রোগ্রাম নিচ্ছি, কর্মসূচি ইতিমধ্যে আমাদের তৈরি করা হচ্ছে, আলাদা কমিটিও আমরা করে দিচ্ছি, উপকমিটি, যে এই উদযাপনটা আরও সুন্দরভাবে যাতে আমরা করতে পারি। কারণ এটা তো এই উপমহাদেশে একটা দল, রাজনৈতিক দল আজকে 75 বছর মানে উদযাপন করছে, এটা তো কম কথা না, সেটা আমরা করে দেব। আর একটা বিষয় হচ্ছে যে লাস্ট প্রশ্নটা কি? ও, 14 দল তো অবশ্যই আছে, থাকবে না কেন? তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে, যোগাযোগ নেই তা তো না। এখন 2-4 জন বিক্ষিপ্ত কী বলছে আমি জানি না, কিন্তু আমাদের যিনি সমন্বয় করেন আমির হোসেন আমু সাহেবের উপরেই দায়িত্ব দেওয়া আছে দলের পক্ষ থেকে, তিনি যোগাযোগটা রাখেন এবং আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব। কারণ আমার নিজের ওয়ার্কিং কমিটি মিটিং করেছি, আমাদের উপদেষ্টা কমিটি মিটিং করব এবং আমি 14 দলের সাথেও বসবো। আর তাছাড়া আলাদাভাবে অনেকের সাথে আমার নিজেরও সরাসরি যোগাযোগ আছে এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সবার সাথে যোগাযোগ রাখেন এবং যিনি সমন্বয়কারী তার সাথে তো যোগাযোগ আছেই। এখন নির্বাচনে 14 দলের অনেক দল কিন্তু তারা প্রার্থী দিয়েছিল, ইলেকশন করেছে, আর নির্বাচনে জেতা না জেতা সেটা আলাদা কথা, কিন্তু আমাদের এই আমাদের জোট থাকবে, জোট আছে, এটুকু খালি বলতে পারি। জোট শেষ হয়ে গেছে কে বললো? কি কোনো মহিলা সাংবাদিক নাই আজকে প্রশ্ন করার? একজনই মাত্র। এই মহিলাদের আলাদা সাংবাদিক ফোরাম করো। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার কল্যাণে ঢাকা শহরে যাতায়াত অনেক সমস্যা এবং মেট্রো স্টেশনগুলো রোদ বৃষ্টিতে দুটোতেই বিপুল সংখ্যক মানুষকে আশ্রয় দিচ্ছে মেট্রো স্টেশন নির্মিত এবং যেভাবে পেইন্টিংগুলো করা হচ্ছে অদ্ভুত। ঢাকা শহর একটা মডার্ন সিটি হিসেবে গড়ে উঠছে এবং যাতায়াত ব্যবস্থা অনেক সহজ, কিন্তু আমি খেয়াল করছি শুধু ট্রাফিক রুলস না মানার কারণে আমি অনেক সময় মানি, আমি এই জন্য শাস্তি দিলে আমি খুশি হব, মাথা পেতে শাস্তি দেখছি যে যেভাবে ট্রাফিক রুলস না মানার কারণে অপ্রয়োজনীয় যানজট তৈরি হচ্ছে। বাসগুলো উল্টো পাল্টা দ্বারা এটা দূর করা দরকার। অটো ট্রাফিক সিস্টেমটা যেমন ক্যান্টনমেন্টে রয়েছে তখন চালু করা দরকার, আমি মনে করি এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে পুরনো বাস এই শহরে ধরনের বাস এগুলো দেখতে ইচ্ছে করে না। আমরা কেন আপনার এখন বাস চালু করতে পারছি না? বিশেষ করে টাকার অভাব নেই। আপনার কল্যাণে গত 25 বছরে যে পরিমাণ জন্ম হয়েছে তার তো টাকার অভাব নেই, আমরা কেন মডার্ন বাস চালু করতে পারছি না? এইটা দৃষ্টি আকর্ষণ করবো। না, একটা বিষয় আপনি খুব ভালোভাবে বলছেন যে ট্রাফিক রুল কেউ মানে না, এটা যানজটের জন্য আর একটা সমস্যা। এখন কথা হচ্ছে যে মানুষ যদি নিজেই সচেতন না হয় তাহলে এখানে কত আর মানে সচেতন করা যেতে পারে? এটা তো মানুষ নিজেকেই সচেতন হতে হবে, সেটা হলো বাস্তবতা। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের কিন্তু আরও অনেকগুলি মানে প্রকল্প রয়ে গেছে পুরো ঢাকা শহর মিলে, কারণ আমরা এখন যেমন এক্সপ্রেসওয়ে বা মেট্রো রেল এগুলি আমরা করেছি, কিন্তু আরও এমনভাবে আমরা পুরো নেটওয়ার্কটা করতে চাই যেখানে শুধু যানজটই বন্ধ হবে না, এমনকি জেলার সাথে মানে বিভিন্ন জেলার সাথে দ্রুত যোগাযোগ করে সবাইকে আর ঢাকা শহরেই থাকতে হবে না,
ঢাকার বাইরে উপশহরগুলিতে থাকবে বা অন্য নিজের জেলা থেকে এসে কাজ করতে পারবে, তাছাড়া ডিজিটাল পদ্ধতি তো আছে, সেভাবে করবে, সেটা আমরা যথাযথ চেষ্টা করে এক্ষেত্রে আমরা যথেষ্ট সাফল্য পেয়েছি। আর একটা কথা হচ্ছে যে একটা জিনিস তৈরি করে দিয়েছি, সেটাকে রক্ষণাবেক্ষণ করা, যত্ন করে ব্যবহার করা, এটা তো জনগণের দায়িত্ব। এটা তো তাদেরই দেখতে হবে যে জিনিসটা তাদের জন্য করা, তারা নিজেরা যদি যত্নবান না হয় তাহলে কত আর মানে শেখানো যাবে বা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে। কাজে এই ক্ষেত্রে বলবো যে যা করে দিচ্ছে সেটাকে যত্নের সাথে ব্যবহার করলে পরে নিশ্চয়ই তার সুফল মানুষ পাবে, কারণ মানুষ পাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে বাস, এখন বাস তো বেসরকারি খাতে বাস, আর মালিকরা ভাঙাচোরা যদি চলতে পছন্দ করে বা চালাতে পছন্দ করে, তো আমাদের কি করা আছে? হ্যাঁ, ফিটনেস আছে কিনা সেটা হয়তো থাকে। আর মডার্ন বাস, আমি তো বলবো বাস কিনে নিয়ে এসেছিলাম, তখন তো বলা হয়েছিল এই বাস এই বাংলাদেশের রাস্তা নাকি চলবেই না, তো চলছে। কিন্তু এরপর যখন বিএনপি আসলো ক্ষমতায়, এই এতগুলি ভলভো বাসের একখানারও খবর নাই, সেগুলি এখন মানে একেবারে ইয়ে পড়ে ছিল। আমরা আর্টিকুলেট বাস নিয়ে আসলাম, আগুন দিয়ে পুড়িয়ে দিল বিএনপি, কয়েকটা বাসই তো পুড়িয়ে দিয়েছে। তো যেটাই করি, এবং 2013 সালে 13 আর 14তেই তো প্রায় 8300 বাস ট্রাক গাড়ি তারা পুড়িয়েছিল। আমি জানি না যদি তারা এখন আন্দোলনের নামে ভাঙা বাসগুলি মাঝে মাঝে নাকি পোড়ায়, তো সেটা বোধহয় পোড়ালে কেউ ইন্স্যুরেন্সের টাকাটাও পেলো আর তাদের আন্দোলনও চললো, সেটাও অনেক সময় করে। তবে নতুন বাসগুলি যেন না পোড়ায়, আমরা আনি কষ্ট করে, ওরা ধ্বংস করে, এটাই তো ওদের কাজ। যাই হোক, এখন মডার্ন বাস তো আছে, একেবারে নাই তা না, কিন্তু অনেকে তো বাসে আগুন দিয়ে পুড়িয়ে, সেদিন তো কতগুলি বাস একসাথে পুড়িয়ে ফেললো, যার ফলে মানুষ তো তার ব্যবসাটা বসে গেল। ঠিক ঈদের আগেই তো এই ঘটনাটা ঘটলো। এইগুলি, এই ধ্বংসাত্মক কাজগুলি যাতে না হয় সেদিকে সচেতনতা। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও একটু জনসচেতনতা গড়ে তোলেন। মেট্রো রেল থেকে শুরু করে যেটাই তারা ব্যবহার করে সেটা যেন যত্নের সাথে করে, যত্নের সাথে করলে পরে এটা দীর্ঘস্থায়ী হবে, মানুষ সুফল পেতে থাকবে। আর তা নাহলে যার যার ভোগান্তি তাকে ভুগতে হবে, আমরা কত করব, সেটা তো ব্যাপার। তো আমাদের চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে, আর কি আর আছে কারো কোনো প্রশ্ন? আর কোন না, এটা চলে আসো, মাইকে চলে আসো।